প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মনির হোসেন রানা, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আইন বিষয়ক টক শো অনলাইন লিগ্যাল সলিউশন থেকে। আপনারা ইতিমধ্যেই আমার বেশ কিছু টক শো উপভোগ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে আমি নিজ নিজ ক্ষেত্রে খ্যাতিমান অথবা দক্ষ একজন মানুষকে আমার অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজ তেমনি ভাবে আমরা আলোচনা করতে চাই, হঠাৎ আপনার মালিকানাধীন জমি বেদখল হয়ে গেলে আপনার করণীয় কি? এ বিষয়ে আলোকপাত করার জন্য আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে এনরোল আইনজীবী, আমাদের প্রিয় সহকর্মী অ্যাডভোকেট তামান্না আফরিনকে। অ্যাডভোকেট তামান্না আফরিন, আপনাকে আজকের টক শোতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ রানা ভাইকে আমাকে আবারও আপনার স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আর আজকে আমাদের যে টপিকসটা আপনি কথা বলছেন, জমি বেদখল হলে কি করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। বাংলাদেশে 60% বেশি মামলা হয় জমি সংক্রান্ত, এবং এই যে জমি হঠাৎ করে বেদখল করা কিংবা প্রতারণা, জাল দলিল করা, এই রিলেটেড মামলাগুলো বেশি হয়। আর সমস্ত বিষয়গুলো একটা আইনেই চলে এসছে, যেটা হলো রিসেন্ট করা হয়েছে 2023 সালে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এটা খুবই যুগোপযোগী একটা আইন, কিন্তু যেহেতু নতুন আইন অনেকেই জানেন না। আর জনগণকে সচেতন করার জন্যই আপনার এই উদ্যোগ অনেক প্রশংসনীয়। জি, আমরা আমাদের মূল টপিকসে চলে যাচ্ছি। ইদানিংকালে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, বিশেষ করে ভূমির মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি হবার কারণে শহর এবং শহরতলিতে এই ঘটনাটি বেশি হচ্ছে। ব্যক্তিগত জীবনে আমরা আইন পেশায় যারা সম্পৃক্ত আছি, তারা প্রায় একটি সমস্যা নিয়ে আমাদের কাছে, আমাদের ক্লায়েন্টরা আসছেন। তার মালিকানাধীন জমির সমস্ত ডকুমেন্টস তার আছে, অর্থাৎ তিনি যেভাবে মালিকানা প্রাপ্ত হলেন তার বৈধ কাগজপত্র আছে, এবং মালিকানা প্রাপ্ত হবার পরে উনি ওই সংশ্লিষ্ট জমিটি নিজ নামে নামজারি করেছেন, সংশ্লিষ্ট অফিসে হালনাগাদ পর্যন্ত খাজনা দিয়েছেন। তারপর হঠাৎ করে উনি একদিন দেখলেন যে ওনার জমিটি বেদখল হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমাদের সেই অনভিজ্ঞ মানুষ, সেই অনভিজ্ঞ ক্লায়েন্ট অথবা বাংলাদেশের অনভিজ্ঞ মানুষদের ক্ষেত্রে আপনি একজন পেশাদার আইনজীবী হিসেবে, একজন সমাজ সচেতন মানুষ হিসেবে সেই ক্লায়েন্টকে অথবা বলা যায় সেই জমির মালিককে আপনি কি উপদেশ দেবেন? অ্যাডভোকেট তামান্না। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই যে আপনি যে প্রশ্ন করলেন যে আমার দলিল আছে, আমি ভোগ দখলে আছি, তারপরও কিছু লোক হয়তো হঠাৎ করে একটা কারণ দেখালো যে এই জমি আমার ফাদারের ছিল, অথবা আমার সঙ্গে, আমার জমির সঙ্গে আরেকটা লাগোয়া জমি আছে বা দোকান আছে, ঘর আছে, ঠিক আছে, তারা হয়তো বলছে যে আপনার জমিতে আমার জমি চলে গেছে কিছুটা অংশ। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এরকম প্রায়ই বিভিন্ন অজুহাত দেখিয়ে কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হলে, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে অনেকে জমি দখলের, বেদখলের যে একটা চেষ্টা করা হয়, এটা কিন্তু আমাদের বাংলাদেশের একদম সূচনা থেকেই হয়ে আসছে। জমি জোর করে দখল করা, জোর যার মুল্লুক তার, এটা কিন্তু একটা সময় কথা ছিল। গায়ের জোরে অনেকে দখল করতে আসে, এটা খুবই কমন একটা সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে। এখানে আমার যে সাজেশনটা থাকবে সেটা হলো, প্রথমে আপনি আপনার জমি থেকে যখনই বেদখল হচ্ছেন, সাথে সাথে আপনার জমিটা যে থানার আন্ডারে পড়েছে সেই থানায় একটা জিডি করেন। জিডিতে জমিটা কোথায় অবস্থান আছে এবং কে বা কারা জমিটা বেদখল করেছে, আপনাকে কবে করেছে, কখন করেছে, কিভাবে করেছে, সমস্ত বর্ণনা দিয়ে আপনি সুন্দর করে একটা জিডি লিখেন। এই জিডিটা আপনার পরবর্তী যে আইনগত পদক্ষেপ, সেখানে কিন্তু একটা প্রমাণ হিসেবে কাজ করবে।
এজন্যই আপনি যখনই ক্রিমিনাল মামলায় আমরা যেটা বলি যে তাৎক্ষণিক ব্যবস্থা নিলে এটা অনেক বেশি আহ, আহ, গ্রহণযোগ্য হয় বা এটার বাস্তবতাটা অনেক বেশি থাকে। সেকেন্ড, আপনি যেটা করবেন, আমাদের এই যে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন 2023-এর পূর্বে আমরা করতাম কি যে আপনি বেদখল হওয়ার পর 6 মাসের মধ্যে আপনাকে ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে, এবং ম্যাজিস্ট্রেট দেখা গেছে যে একটা পুলিশকে ইনভেস্টিগেশনের জন্য দিতেন, অথবা চেয়ারম্যানকে দিতেন, অথবা স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তিকে দিতেন বা ইউএনও কে দিতেন তদন্ত করার জন্য, অথবা তহসিল অফিসকে দিতেন। তদন্ত করে উনি যখন দেখতেন যে হ্যাঁ ঘটনা সত্যি, তাকে জোর করে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে, সেটা উনি দখলে হয়তো বৈধভাবে ছিলেন বা অবৈধভাবে ছিলেন দেখার বিষয় ছিল না। দেখার বিষয় ছিল যে উনি দখলে ছিলেন, ওনাকে অন্যায়ভাবে আইন না মেনে বেদখল করা হয়েছে। তখন উনি হলো যারা বেদখল করেছেন তাদেরকে একটা সমন দিতেন, সমনে যদি তারা না আসতো তাহলে ওয়ারেন্ট দিতেন, এবং ওয়ারেন্টের পর উনি যে ফাইনালি যে অর্ডারটা দিত সেই অর্ডারটার মেয়াদ থাকতো অনলি 2 ইয়ার্স। তার মানে কি, এটা পার্মানেন্ট কোনো সলিউশন ছিল না। এখন এই নতুন আইন হওয়ার কারণে আপনি যে বিষয়টা পাচ্ছেন সেটা হলো, আপনি যখন আপনার সম্পত্তি থেকে বেদখল হচ্ছেন, তাহলে বেদখল হওয়ার এখানে কোনো টাইম বার্ড নেই, এটা প্রথম সুবিধা। এখানে আপনি বেদখল হওয়ার 12 বছর পরেও আপনি চাইলে মামলা করতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আপনি যখনই ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনটা করছেন, আপনি অবশ্যই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন। আবেদনটা পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি তদন্ত করার জন্য পুলিশ অফিসারকে দিতে পারেন, বা তহসিল অফিস আগের মতোই উনি একটা তদন্তের জন্য নোটিশ দিবেন, এবং নোটিশটা দেওয়ার পর উনি যত দ্রুত সম্ভব মামলাটা নিষ্পত্তির জন্য পদক্ষেপ নেবেন। আইনে বলা আছে যে উনি 3 মাসের মধ্যে এই মামলাটা নিষ্পত্তি করতে হবে। তিনি যদি 3 মাসের মধ্যে নিষ্পত্তি না করেন, তাহলে তার বিরুদ্ধেও কিন্তু জেলা প্রশাসকের কাছে কমপ্লেন করা যাবে। তাহলে আপনি এখানে অনেক দ্রুত একটা আদেশ পাচ্ছেন, এবং বেদখল হওয়ার পর আপনার টেনশন নেই যে আপনি 6 মাসের মধ্যেই করতে হবে, আপনি 12 বছর পরেও মামলাটা করতে পারবেন। আরেকটা বিষয়, আগে কিন্তু 145-এ আপনার পানিশমেন্টের বিধান ছিল না। হয়তো যিনি সম্পত্তি থেকে বেদখল হয়েছেন তিনি সম্পত্তিটা আবার হয়তো দখলে যাবেন, অথবা যে জোর করে দখলে এসছে তাকে ওখান থেকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু এই যে আইন, নতুন আইনে বলা হয়েছে যদি আহ এই সমন পাওয়ার পর যদি প্রতিপক্ষ আসামিরা যদি আদালতে না আসে, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের মাধ্যমে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে, এক। দ্বিতীয়ত হলো যে তাকে উনি সর্বোচ্চ 2 বছর এবং অর্থদণ্ড দিতে পারবেন, 2 বছরের কারাদণ্ড দিতে পারবেন, এবং সম্পত্তিটা তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ দিবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ যদি কেউ অমান্য করে, তাহলে তাকে আরো 2 বছরের কারাদণ্ড দিতে পারবে। এখানে এই কারাদণ্ডের বিধানটা একেবারেই নতুন। এর কারণে হয় কি, জনগণ যারা একটু করাপ্টেড পারসন, যারা গায়ের জোর দেখিয়ে দখল করতেন, তাদের মাঝে কিন্তু একটা আতঙ্ক, একটা ভয়ের বিষয় কাজ করবে যে সহজেই এই ধরনের ক্রাইম করা যাবে না। আগে পানিশমেন্টের বিধান ছিল না বলেই কিন্তু অনেকেই একটু ক্ষমতাসীন হলেই চেষ্টা করতো যে আমার ক্ষমতা আছে, আমি অমুকের জমিটা দখল করে নেব। এখন সেটা সম্ভব না, তাকে অবশ্যই চিন্তা ভাবনা করে আসতে হবে। জি, আপনি সম্ভবত আমাদের আদালত পাড়াতে 145 ধারার মামলা বলে যেই মামলাটি প্রচলিত আছে, সেই 145 ধারার মামলার একটি অধিকতর অধিকতর আমি কি বলবো এক্সপ্যান্ড আরো বেশি সুবিধা পাবার আশা, বাদী পক্ষের আরো বেশি সুবিধা পাবার একটি ক্ষেত্র এই ভূমি প্রতিরোধ আইনে তৈরি হয়েছে, এই কথাটি আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি হলো কি যে আপনি বেদখল হলে আগেও সুবিধা ছিল, এখনো হয়েছে, কিন্তু আমি কম্পেয়ার করেছি এই জন্য যে আগে সেটা লিমিটেড ছিল। এখন কিন্তু আপনার ভূমি থেকে অন্যায় ভাবে বেআইনি ভাবে যখন বেদখল হচ্ছে, তখন কিন্তু আপনি সুবিধাটা বেশি পাচ্ছেন। জনগণ এখানে আইনটা যদি জানে তাহলে তারা অনেক দ্রুত প্রতিকার পাওয়ার সুবিধা পাচ্ছে, এবং যারা অন্যায়ভাবে বেদখল করছে তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা হচ্ছে। আমি এটাই বোঝাতে চেয়েছি যে জি, বেদখল হলে ওনার তো প্রতিকারের ব্যবস্থা আগে ছিল লিমিটেড, এখন সেটা আরো বিস্তৃত আকারে পেয়েছেন। এখন যিনি যিনি বেদখল করছেন উনি আসলে সাজার সম্মুখীন হবেন। ইয়েস। জি।
জি। এখানে আরেকটা বিষয়, যদি তিনি জাল দলিল দেখিয়ে দখল করেন কিংবা কোনো প্রতারণার আশ্রয় নেন, আমি যেটা বলেছি প্রথমত হলো বেআইনিভাবে দখল করেছেন, তাহলে ২ বছর। আর যদি উনি বলেন জাল কোনো দলিল দেখিয়ে যদি বেদখল দেখান কিংবা কোনো প্রতারণার আশ্রয় নেন, সেক্ষেত্রে কিন্তু উনাকে ৭ বছরের কারাদণ্ড দিতে পারবে মানে আদালত। সেক্ষেত্রে সংশ্লিষ্ট পেনাল কোর্টে যেই সাজার বিধান আছে সেই সাজাটাই প্রায় উনি দিতে পারবেন। না, পেনাল অনেকটা কি কোড না, তাই? আগেরটা ছিল 145 ফৌজদারি সিআরপিসি অনুযায়ী। আর এখন এটা হলো ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩। এটাও এই ফৌজদারি একটা আইনের আইনে আওতায় এসছে। আচ্ছা। আচ্ছা, অ্যাডভোকেট তামান্না আফরিন, যিনি জমির মালিক, আমরা দেখে থাকি অনেক ক্ষেত্রে তার কিছুটা সচেতনতার অভাবে তার মালিকানাধীন ভূমি বেদখল হয়ে যায়। সেক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে এনরোলড একজন আইনজীবী হিসেবে, একজন ভূমির মালিককে তার কি কি কাগজপত্র আসলে সংরক্ষণ করতে হয় এবং একটি ভূমি ক্রয় করবার পর মালিকানা প্রাপ্ত হবার পর বৈধভাবে উনাকে আসলে কি কি পদক্ষেপগুলো নিয়ে রাখতে হয়, যে ক্ষেত্রে উনি অনেকটা নিরাপদ জায়গায় থাকতে পারেন, খুব সহজভাবে আমাদের দর্শকদের বোঝার মতো ভাষায় এবং সেই অনুপাতে যদি আপনি বিষয়টি একটু দর্শকদের জন্য ব্যক্ত করতেন। ধন্যবাদ। এটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখানে হলো যে আমি জমির মালিক, আমাকে অবশ্যই সচেতন থাকতে হবে। একজন মানুষ যখন জমির মালিক হয়, আহ উত্তরাধিকার সূত্রে হতে পারে, ক্রয় সূত্রে হতে পারে। আপনি যেটা বলেছেন যে ক্রয় সূত্রে হলে তিনি কি কি ডকুমেন্টস অবশ্যই সংরক্ষণ করবেন। আবার উত্তরাধিকার সূত্রেও যখন উনি কোনো সম্পত্তির মালিক হবেন, তাকেও কিছু বিষয় অবশ্যই জানতে হবে, বুঝতে হবে এবং এগুলো সংরক্ষণে রাখতে হবে। প্রথমে আমরা যে প্রশ্নটা করেছিলেন যে যদি হঠাৎ করে কেউ তার সম্পত্তি থেকে বেদখল হয়, তাহলে প্রথমে তো তাকে জিডি করতে হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে। তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে উনি যে যাবেন, উনি তো আবেদন করবেন। সেই আবেদনের সঙ্গে উনি যে সম্পত্তিটার মালিক, উনি যে দখলে আছেন, এই তথ্য প্রমাণগুলো কিন্তু তাকে ডকুমেন্টারি উপস্থাপন করতে হবে। সেজন্য হলেও কিন্তু আপনাকে সম্পত্তি রিলেটেড যে কাগজপত্রগুলো সংরক্ষণে রাখতে হবে। তা আমি যেটা মনে করি, বাংলাদেশে ২ ভাবেই বেশিরভাগ মানুষ সম্পত্তির মালিক হয়। একটা হলো নিজে সম্পত্তি ক্রয় করে, আরেকটা হলো উত্তরাধিকার সূত্রে। পৈতৃক সম্পত্তি বা মায়ের সম্পত্তি যেভাবেই হোক, আপনাকে আ যে বিষয়গুলো আপনার সঙ্গে সবসময় রাখতে হবে সেটা হলো আ চেইন। আমরা সিভিলে যেটা বলি চেইন অনুযায়ী সিএস থেকে আপনি হয়তো সম্পত্তিটা পেয়েছেন বিএস রেকর্ডের পর কিংবা সিটি জরিপের পর, কিন্তু আপনাকে তার পূর্ব ইতিহাসও সংরক্ষণ করতে হবে। সিএস পর্চা, তারপরে এসএ পর্চা, আরএস পর্চা, কিভাবে চেইনটা আসছে, কিভাবে সম্পত্তিটা চেঞ্জ চেঞ্জ হয়ে আপনার হাত পর্যন্ত পৌঁছিয়েছে। সো এই টোটাল যে সত্ত্বের যে টাইটেলের যে ধারাবাহিকতাটা, এটা কিন্তু আপনাকে আদালতে দেখাতে হবে। সো আপনি সিএস পর্চা, এসএ পর্চা, আরএস পর্চা, বিএস পর্চা, যেখানে যেটা আছে বিএস বা আরএস, তারপর সর্বশেষ মহানগর জরিপ বা সিটি জরিপ এবং অনেক জায়গায় আঞ্চলিক কিছু জরিপ আছে। সেই খতিয়ানগুলো আপনার সংরক্ষণে রাখতে হবে। আপনার সম্পত্তির যে রেকর্ড, সেই রেকর্ড গুলো আপনাকে সঙ্গে রাখতে হবে। তারপর আপনি যদি পৈতৃক সম্পত্তি পেয়ে থাকেন, তাহলে পিতার সম্পত্তিটা কিভাবে উনি পেয়েছিলেন, সেই ধারাবাহিক যে দলিলগুলো সঙ্গে রাখবেন। আপনি যদি কিনে থাকেন, তাহলে আপনি যে দলিল মূলে সম্পত্তিটার মালিক হয়েছেন, সেই দলিলের একটা সার্টিফাইড কপি হলেও রাখবেন। মূল দলিল পেতে আমাদের অনেক সময় লেগে যায়। অবশ্যই সার্টিফাইড কপি রাখবেন। আর যখনই সম্পত্তি ক্রয় করবেন, ক্রয় করার পর আমরা যেটা বলি যে আপনি সঙ্গে সঙ্গে দখল বুঝে নিবেন এবং নামজারি করে নিবেন। আপনার নামে সম্পত্তিটা নামজারি করে নিবেন। নামজারি খতিয়ান হবে। আপনি দখলটা বুঝে নেওয়ার পর আপনি যে সম্পত্তিটা ভোগ দখল করছেন, সেটা কিভাবে দখল করছেন, বাড়ি করে বা চাষাবাদ করে অথবা দোকানপাট করে, যেভাবেই করেন, সেই সম্পত্তিটার খাজনা রসিদ অবশ্যই আপডেট রাখবেন। আপনি প্রতি বছর আপনার ভোগ দখলের যে সম্পত্তিটি সেটার খাজনা রসিদটা দিবেন। মোটামুটি এই যে তথ্য প্রমাণগুলো, আপনার ইলেকট্রিসিটি বিল, পানির বিল, গ্যাসের বিল,
যদি আপনি সেটা বাড়ি বা দোকান ঘর হিসাবে ইউজ করেন, আর যদি কৃষি জমি হিসাবে করেন, তাহলে সেইটার রিলেটেড যে তথ্য প্রমাণগুলো থাকবে সেগুলো আপনি আপনার কাছে রাখবেন, সবসময় রাখবেন। যে কোনো সময় যেন আপনি কোথাও কোনো সমস্যায় পড়লে সেগুলো উপস্থাপন করে দ্রুত নিষ্পত্তি করতে পারেন বিষয়গুলো। জি, ধন্যবাদ অ্যাডভোকেট তামান্না আফরিন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আপনার মালিকানার চেইন অফ দ্য ওনারশিপ এটা সিএস পর্সা থেকে আপনি সর্বশেষ যেই সর্বশেষ পদ্ধতিতে যেই সিস্টেমে মালিকানা অর্জন করলেন, এটা ওয়ারিশান হতে পারে অথবা ক্রয় সূত্র হতে পারে। এই চেইন অফ দ্য ওনারশিপটাকে আপনাকে মিলিয়ে রাখতে হবে এবং তারপর আপনি যেই মালিকানা অর্জন করবার পর আপনার নিজ নামে নামজারি করতে হবে এবং সেই নামজারির ভিত্তিতে হালনাগাদ পর্যন্ত খাজনা পরিষদের রসিদগুলো আপনার কাছে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ তামান্না আফরিন। আমি আজকের টকশোটি খুব বেশি দীর্ঘ করতে চাই না। আরেকটি প্রশ্ন করেই আমি আপনার এই আজকের টকশোটি শেষ করতে চাই। সেটা হলো এই যে ভূমি প্রতিরোধ, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, এটা সাম্প্রতিক সময়ের আইন। এই আইন প্রবর্তিত হওয়ার পরে মানুষ, বাংলাদেশের মানুষ আগের অপেক্ষা এখন কি একটু বেশি প্রতিকার পাচ্ছে? একজন পেশাদার আইনজীবী এবং অত্যন্ত ব্যস্ত একজন আইনজীবী হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? সুন্দর প্রশ্ন করেছেন। ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন 2023 এটা জনগণের কাছে একটা আশার আলো, এবং আমরা আইনজীবীরাও মনে করি যে এই আইনটা যদি সঠিক প্রয়োগ হয় তাহলে জনগণের মনে অনেক বেশি স্বস্তি আসবে। কিন্তু এখানে আমি প্রথমেই অনেকগুলি কথা বলে ফেলেছি, যেমন আপনি অনেক দ্রুত নিষ্পত্তি পাচ্ছেন। আগে যেমন ভূমি রিলেটেড যে ডিসপিউট গুলো আমাদের কাছে আসতো সেটা কিন্তু কোনো ক্রিমিনাল অফেন্স এর আন্ডারে পড়তো না, এবং শাস্তির বিধান ছিল না। এখন শাস্তির বিধান আছে, 2 থেকে 7 বছর পর্যন্ত শাস্তির বিধান আছে, অর্থদণ্ডের বিধান আছে। এবং এই শাস্তিগুলোর কারণে জনগণ, বিশেষ করে যারা হয়রানি করতো বা ভূমি দস্যু ছিল, তাদের কিন্তু মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে বা হচ্ছে। কিন্তু এটার যদি আমি মনে করি যে এখনো পর্যন্ত আইনটাও নতুন হয়েছে, এবং অনেক জায়গায় 1 বছর হয়ে যাওয়ার পরেও অনেক জায়গায় এই বিষয়গুলোকে এতটা গুরুত্ব দিচ্ছে না। যে এই দ্রুততার সঙ্গে যে মামলা নিষ্পত্তি করা, এটা এখনো ওইভাবে কার্যকর হচ্ছে না, বা রাজনৈতিক যে প্রভাব, সেই কারণে অনেকে ন্যায্য বিচার পাচ্ছেন না, এবং আপনার ভূমি অফিসগুলো সঠিকভাবে তথ্য দিচ্ছে না। আ তারপরে আরো কিছু অসুবিধা আছে। আপনার জনগণ জানে না যে এই আইনে কোথায় যেতে হবে, কিভাবে মামলা করতে হবে। সচেতনতার অভাব যেটা আমরা বলি। যদি এই জনগণ যদি সচেতন হয় এবং আইন আদালত, আইনজীবীরাও যদি সেভাবে সাপোর্ট দেন, আদালতও যদি আইন অনুযায়ী পদক্ষেপগুলো নেন, তাহলে আমি মনে করি যে আ এই ভূমি রিলেটেড যে সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে। তবে এখনো পর্যন্ত আ আমি যদি মনে করি যে হয়তো 10% বাস্তবায়ন হচ্ছে। আরো যদি জনগণ সচেতন হয় তাহলে এইটার ভবিষ্যৎ অনেক ভালো। জি, আপনি একজন আইনজীবী হিসেবে এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 জনগণের দোরগোড়ায় এই আইন সম্পর্কে একটি অ্যাওয়ারনেস বিল্ড আপ করবার ক্ষেত্রে আইনজীবী হিসেবে কি ভূমিকা রাখতে চান অথবা কি করণীয়? এই আইনটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা আইনজীবীরা কোথায় কোথায় পদক্ষেপ নিতে পারি? সেটা ধন্যবাদ। সভা আমরা কিন্তু সমাবেশ। অলরেডি করছি। যেমন আপনি করছেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং আমিও পার্সোনালি আমার ফেসবুক থেকে এই বিষয়ে অনেক কথা বলেছি। অনেকেই দেখেছে আইনটা, এবং আমাদের কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে তাহলে আমি তো সরাসরি অবশ্যই তাকে আইনগত দিকগুলো বুঝিয়ে বলবো বা তাকে সাহায্য করব। আইনজীবীরাই তো সোশ্যাল ইঞ্জিনিয়ার, তারাই সাহায্য করবে। তবে জনগণকেও এগিয়ে আসতে হবে যে যখন যেখানে অন্যায়ের শিকার হচ্ছেন তারা যেন সেটা মেনে না নেন, আইনের দ্বারস্থ হন এবং ন্যায় বিচার পাবেন, এই আশাটুকু যেন রাখেন।
আমরা কিন্তু আমাদের মতো করে চেষ্টা করছি মানুষকে অ্যাওয়ার করার জন্য যে একটা নতুন আইন হয়েছে এবং যারা পজিটিভ আছেন, দখলে আছেন, তারা দখলে থাকুক। আর যারা ভূমিদস্যু ছিল তারা যেন সতর্ক হয়ে যায়। তারা যেন এই অপরাধগুলো কমিয়ে দেয়। জি, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট তামান্না আফরিন। আমি আশা করছি খুব রিসেন্টলি এই বিষয়ে ঢাকার আশেপাশের বিভিন্ন উপজেলায় অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য সংশ্লিষ্ট ভূমি অফিসের সাথে সমন্বয় করে আমরা একাধিক সেমিনারের ব্যবস্থা করব এবং আপনার মতো জনগণকে নিয়ে যিনি চিন্তা করেন, জনগণের সাথে সম্পৃক্ত থেকে যিনি আইন পেশাকে আরো বেশি এগিয়ে নিতে চান, আপনার মতো রিলেটেড আইনজীবীকে সেই অনুষ্ঠানে আমরা বক্তা হিসাবে ইনক্লুড করব, এই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী সময়ে আপনাকে নিয়ে আবার একটি নতুন কোনো ইস্যু নিয়ে টকশো করব, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আপনি ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যারা দেখছেন